জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের আলাপে মির্জা ফখরুলের বিষয়, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচারের প্রতিশ্রুতি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের প্রস্তুতি চলছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। বুধবারের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাগরিক কমিটির। বিএনপি জামায়াত সহ অভ্যুত্থানের সব শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত, জানালেন উপদেষ্টা মাহফুজ। বৃহস্পতিবার সর্বদলীয় রাজনৈতিক সংলাপ, সেদিনই তারিখ নির্ধারণ। ক্ষমতা খাটিয়ে প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। প্রথমবার আসামি হলেন জয়। এবং HMP ভাইরাস প্রতিরোধে তৎপর সব স্থলবন্দর। দেশে ঢোকার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। ভারতীয় ট্রাক চালকরা আওতায় না আসায় উদ্বেগ। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আসছে জুলাই আগস্টেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, নির্বাচন যত দেরি হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। গুলশানে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। বিএনপি জামায়াত ফ্যাসিবাদের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার জানিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। সংস্কার সংক্রান্ত এবার বিএনপি মহাসচিব বললেন, ভোট যত বিলম্ব হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই বাড়ছে। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনের আহ্বান তার। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে গুলশানে সংবাদ সম্মেলনে দলের অবস্থানের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলিও প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। স্থানীয় নির্বাচনের কথা বলে জাতীয় নির্বাচন পেছানোর কথা কোথা থেকে আসে, এমন প্রশ্নও মির্জা ফখরুলের। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? বিএনপি ও জামাতের আদর্শিক দূরত্ব থাকলেও নির্বাচন প্রসঙ্গে সবাই এক। এমনকি ফ্যাসিবাদের নির্যাতনে এই দুই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে, সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এ ব্যাপার কোনো সন্দেহ নেই। বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ আমলে দিল্লির সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দুপুরে UNDPর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। বলেন, নির্বাচন আয়োজনে UNDPর কাছে প্রযুক্তিগত ও দক্ষতা বৃদ্ধির সহযোগিতা চাওয়া হয়েছে। জবাবে চাহিদা মতো সহযোগিতা দিতে চেয়েছে তারা। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করতে সহযোগিতা দেবে UNDP। মঙ্গলবার সকাল 11টায় নির্বাচন কমিশনে আসে UNDPর 5 সদস্যের প্রতিনিধি দল। আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়ে কমিশন ও কর্মকর্তাদের সঙ্গে 3 দফায় প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন তারা। ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হলে তা গ্রহণ করে UNDP। বৈঠক শেষে UNDPর প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তার পাশাপাশি তথ্য প্রযুক্তি, ইসির সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন তারা। Some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand
Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. পরে কমিশন সচিব জানান, নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা নিয়ে পর্যালোচনা করে 10 দিনের মধ্যে ইসিকে বিস্তারিত জানাবে ইউএনডিপি। প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচিকে ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা বলেছেন যে আমাদের যে চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে ইউএনডিপির জন্য অস্থায়ীভাবে অফিসের ব্যবস্থা করেছে ইসি। ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে? কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের বিপ্লবীরা যখন লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, তখন রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ কর্মসূচিতে কথা বলেন তিনি। একই কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন হুঁশিয়ারি দেন, বুধবারের মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার সহ 7 দফা দাবিতে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নবম দিনের মতো দেশের বিভিন্ন জনপদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে সংগঠন দুটি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ সংগঠন দুটির সদস্যরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে, অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে 5ই আগস্ট। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বুধবারের মধ্যে সরকারকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দেন তিনি। এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় 7 দফা দাবি সহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বিএনপি, জামায়াত অন্যান্য সকল অভ্যুত্থানের শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার সর্বদলীয় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে ঠিক হবে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ। সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। গণঅভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণঅভ্যুত্থানের যেই প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল দুদক। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। আর প্রথমবারের মতো দুদকের মামলায় আসামি হলেন সজীব ওয়াজেদ জয়। আলাদা মামলায় হাসিনা জয় সহ রাজুক সংশ্লিষ্ট 23 জনকে আসামি করা হয়েছে। পূর্বাচল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের 60 কাঠার প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল 2 দিনে 4 মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল। মঙ্গলবার নিয়ম ভেঙে প্লট গ্রহণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করল দুদক। এজাহারে বলা হয়েছে, প্লট বরাদ্দের নির্ধারিত সময় ও ফর্মে
কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এছাড়া বিধি মোতাবেক সুধা সদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও তিনি নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজসে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে মামলা রুজু হয়েছে। একই অভিযোগে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথক 2 মামলায় আসামি 23 জন। দুদক বলছে, অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি। মামলা তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। দ্রুত বিজিবি ও বিএসএফ এর বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এর আগে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। এছাড়া কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পাসপোর্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না। এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে। ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে। HMP ভাইরাস প্রতিরোধে নড়ে চড়ে বসেছে স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত ফেরত যাত্রীদের দেশে ঢোকার আগেই করা হচ্ছে নানা পরীক্ষা। তবে ধীরগতির কারণে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এখনও পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক হেলপাররা আসেননি টেস্টের আওতায়। ইমিগ্রেশনে অপেক্ষায় পাসপোর্টধারী যাত্রীরা। HMP ভাইরাস রোধে ভারত থেকে আসা যাত্রীদের করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। গত 8 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাস্ক পরা সহ 7টি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি পায় বন্দরের ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তোড়জোড় চলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে। ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের জ্বর, সর্দি সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখে দেওয়া হচ্ছে ছাড়পত্র। যদি কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়, সেক্ষেত্রে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল টিম বসিয়েছি। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া যে নির্দেশনাগুলো, এগুলো যেন প্রত্যেকটা পাসপোর্টধারী যাত্রী মেনে চলে, সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। কোনোটা যদি আমাদের কাছে সন্দেহভাজন মনে হয়, সেটার জন্য পরবর্তী অবস্থার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করছি। তবে অনেকেই জানেন না নতুন এই ভাইরাস সম্পর্কে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করেন সচেতন যাত্রীরা। পাশাপাশি সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেন দুদেশে যাতায়াতকারীরা। HMP ভাইরাসের ডাক্তার আগে ছিল না, ইদানিং কাল থেকে বসছে, এজন্য আমরাও স্বাস্থ্যবিধি মানতেছি। সবাই আমরা যদি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে যদি চলি, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। ভাইরাসের নতুনের জন্য যে দূরত্ব বজায় রাখা দরকার সকলেই বজায় রাখছে, এটা আমার জন্য ভালোই লাগছে। এছাড়া প্রত্যেকটি বন্দর দিয়েই দেশে প্রবেশের আগে মাস্ক পরিধান ও হাত ধোয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ছোট নদী, খাল, বিল সংস্কার ও খননে 100 বছর মেয়াদে নেওয়া হয় ডেল্টা প্ল্যান। এই পরিকল্পনার আওতায় রংপুর অঞ্চলে 489 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডেল্টা প্ল্যানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। নদী গবেষকদের মতে বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় অর্থের অপচয় হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ডেল্টা প্ল্যান অনুযায়ী 2019 সালে রংপুরের বুড়াল নদীর 30 কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হয় 2021 সালে। তবে খননের পর নদী পরিণত হয় সরু নালায়। 2019 সাল থেকে এ পর্যন্ত এ পরিকল্পনার আওতায় 489 কোটি টাকা খরচ করে রংপুর বিভাগের 36টি ছোট নদী ও 38টি খাল খনন করা হয়। স্থানীয়দের অভিযোগ, খননের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় CS ম্যাপ অনুসরণ করা হয়নি। এমনকি 2 তীর বাঁধার পাশাপাশি সেচের পানির নিশ্চয়তা ও মাছের অভয়ারণ্য তৈরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। যেহেতু পানি পাওয়া যায় নাই, ফল নাই, তাই যে টাকাটা ব্যয় হয়েছে ওটাই তো সরকারের লস। মেশিন লাগে, মনে করো চায়নাবাদ পানি দেবে,
তাহলে চাষির ঘরে সুবিধা হবে। আপনি কাগজ দেখবেন না নদী কোনটা আর জমি কোনটা। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি পানি সম্পদ ব্যবস্থাপনায় এই পরিকল্পনা কার্যকরী ভূমিকা রাখবে। গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমছে এবং মৎস্য এবং অন্যান্য যে প্রাণীকুল জীববৈচিত্র্যের জন্য অর্থাৎ সার্বিক পরিবেশের জন্য এটা একটা ইতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি। স্থানীয়রা বলছেন বছরের অধিকাংশ সময় সব নদীনালা খালবিলে কোনো পানি থাকে না। আর বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় এটি শুধু অর্থেরই অপচয় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্নভাবে নদী ও খাল খননের আগে মূল নদীর সঙ্গে শাখা নদীগুলোর সংযোগ স্থাপনে গুরুত্ব দিতে হবে। তা না হলে পরিকল্পনা কোনো কাজে আসবে না। নদী ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির উৎস না থাকার কারণে নদীর প্রবাহটাও ফেলে নাই। ফলে সবকিছু মিলে এটা যে একটা অপরিকল্পিত কাজ হয়েছে সেটাই প্রমাণ করে। বর্তমানে ডেল্টা প্ল্যানের আওতায় পানি উন্নয়ন বোর্ডের 9টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাজীপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা পরিচিত জামাই মেলা নামে সহস্রাধিক দোকানে বিশাল আকারের মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কে কার আগে কিনবেন বড় মাছ নিয়ে যাবেন শ্বশুর বাড়িতে, সেই প্রতিযোগিতা জামাইদের। মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ। থরে থরে সাজানো এক একটি বিশাল ওজনের মাছ, যার কোনোটা 10,000 আবার কোনোটার দাম হাঁকা হচ্ছে লাখ টাকার উপরে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে প্রতিবছর মাঘের প্রথম দিন বসে ঐতিহ্যবাহী মাছের মেলা, দেশজুড়ে পরিচিত জামাই মেলা নামে। মূল আকর্ষণ জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা। সেই মাছ কিনে নিয়ে যান শ্বশুর বাড়িতে। নামে জামাই মেলা হলেও মূলত এখানে বিক্রি হয় ছোট বড় দেশি বিদেশি সামুদ্রিক নানা জাতের মাছ। মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে এসেছেন ব্যবসায়ীরা। সামুদ্রিক চিতল, বাঘাইর, আইর, বোয়াল, কালীবাউস, শাপলা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও। বড় আকারের মাছ ঘিরে জটলা বেশি ক্রেতাদের। জামাই শ্বশুরদের মধ্যেও হয় মাছ কেনার নীরব প্রতিযোগিতা। বড় লোকের বড় বেটা, বড় জামাই তারা এখানে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে যায় শুনছি। সেই অনুযায়ী আমরা এই মেলাতে আসি এবং অনেক আনন্দ করি। ব্যবসা বড় কথা না, মানে একটা আনন্দ পাই এই মেলাতে মাছ নিয়ে আসলে, সেটা আমরা একটা উপলব্ধি করি সবাই। আইর মাছ, চিতল মাছ, তারপরে বাগাইর মাছ, বল মাছ, তারপরে পাঙ্গাস আছে, কাতল আছে, রুই মাছ আছে, তারপর মহাশৈল আছে, ব্রিগেড আছে। চিতল, কাতল, বোয়াল সহ অসংখ্য দেশি মাছ, স্থানীয় দেশি যে মাছগুলো আছে এগুলো সবই এই মেলায় আসছে। এবার মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ। মাছ ছাড়াও বসেছে হরেক রকম পণ্যের পসরা। এই এলাকায় বিয়ে করার পর থেকে এ পর্যন্ত মেলায় যতদিন প্রায় 3-4 বছর ধরে আসা হয়, এর আগে আসা হয়নি। মেলাটা প্রায় 200 থেকে 250 বছর পুরানো। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এই মেলাটা হয়। আয়োজকরা বলছেন প্রতি বছর মেলায় অন্তত 2 কোটি টাকারও বেশি মাছ বেচাকেনা হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই আগস্টে জাতীয় নির্বাচন চায় বিএনপি, আগে স্থানীয় নির্বাচনের আলাপে মির্জা ফখরুলের বিষয়। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচারের প্রতিশ্রুতি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের প্রস্তুতি চলছে অভিযোগ হাসনাত আবদুল্লাহর। বুধবারের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাগরিক কমিটি। এবং বিএনপি জামায়াত সহ অভ্যুত্থানের সব শক্তি জুলাই ঘোষণাপত্র নিয়ে একমত, জানালেন উপদেষ্টা মাহফুজ। বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপে ঠিক হবে প্রকাশের তারিখ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।